বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আগামীকাল। উৎসবমুখর পরিবেশে ভোটের নিশ্চয়তা দিলেন চিফ রিটার্নিং অফিসার। কখনো আপোষের রেকর্ড নেই খালেদা জিয়ার, আগামীতে গণতন্ত্র শক্তিশালী করবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। আইএমএফ থেকে $1-2 বিলিয়ন পেতেই জান বেরিয়ে যায়, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $5 বিলিয়ন চাইবে বাংলাদেশ। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় হরতাল, অন্তত 20টি জায়গায় সড়ক অবরোধ, জেলা নির্বাচন অফিসে তালা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবে ভোটাররা, এ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, শিক্ষার্থীরা যারা ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য বিভিন্ন রুটে পর্যাপ্ত পরিবহন, শাটল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিন আরও জানান, ভোট প্রদানে ভোটারদের পর্যাপ্ত সময় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে 810টি বুথের ব্যবস্থা থাকবে। রাতে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে সকাল 7:30টায় গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্স তালাবদ্ধ করা হবে। ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিএনসিসি, রোভার স্কাউট এবং প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। ভোট কেন্দ্রগুলো নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে, সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার নির্বাচন কমিশন সিনেট ভবনে সংরক্ষণে আনা হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে কাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট 39,874 জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবেন। এর মধ্যে 13টি ছাত্র হলে ভোটার সংখ্যা 20,915, 5টি ছাত্রী হলে ভোটার সংখ্যা 18,959। এবার কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। অন্যদিকে 18টি হল সংসদের 234টি পদে লড়ছেন 1035 জন প্রার্থী। সকালে যখন আমরা আপনাদেরকে অলরেডি নোটিশ দিয়েছি 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন, আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। আপনারা ফুটেজ নিয়ে জাতিকে দেখাবেন ব্যালট বাক্সে কিছু নেই। সাথে সাথে আমরা এটা সিল করে ঠিক 8টায় আমাদের ভোটিং প্রক্রিয়া শুরু করব। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি বলছেন, কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান সে ব্যাপারে কি জানতে পেরেছেন? হ্যাঁ বিপাশা, আপনি জানেন যে আর কয়েক ঘন্টা বাদে ডাকসু নির্বাচন, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে ডাকসুর নির্বাচনের যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটি শুরু হবে। এর আগে কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলো, 7:30টায় গণমাধ্যমের সামনে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেটি উন্মোচন করা হবে এবং সেই সময় ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করা হবে। এটি চিফ রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে আপনাকে একটু বলে রাখি যে ভোট গ্রহণ যাতে উৎসব মুখর পরিবেশে হয়, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের ডাকসুতে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে, সেজন্য ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি, রোভার স্কাউট সদস্যরা রয়েছেন প্রক্টোরিয়াল বডির সদস্যরা, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা থাকবেন এই নিরাপত্তা বা ভোট গ্রহণ পরিচালনার দায়িত্বে। এর পাশাপাশি প্রক্টর যেটি জানিয়েছেন পুলিশও থাকবে, প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিকে রাখা হবে। তারা বিজিবি অবশ্যই সেটি ক্যাম্পাসের বাইরে থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে নিরাপত্তার জন্য পুলিশ কিংবা বিজিবি সদস্যদের ক্যাম্পাসের ভেতরে তারা রাখতে চাচ্ছেন না, শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পাসে এসে ভোট দিতে পারে সেটি তাদের মূল লক্ষ্য। আর আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন, এর পাশাপাশি 18টি হল রয়েছে, সেই 18টি হলের হল সংসদ নির্বাচন হবে। আপনাকে একটু মনে করে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায়
অর্ধেক সংখ্যক শিক্ষার্থী এই 18টি হলে অবস্থান করে। তো এর বাইরেও যারা বিভিন্ন এলাকায়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় থাকেন, তাদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্র থেকে যারা হলে থাকেন আরেক কেন্দ্রে যেতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শাটল পরিবহন রয়েছে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উৎসব মুখর পরিবেশ। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সেটিও বন্ধ থাকবে শুধু ডাকসু নির্বাচনকে ঘিরে। প্রধান নির্বাচন কমিশনার বিকেল 3টা নাগাদ আবারও ব্রিফ করবেন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে সিনেট ভবনে ডাকসুর যে কার্যক্রম অর্থাৎ ডাকসুর যে ভোটের কার্যক্রম সেটিও প্রস্তুত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে ভোট হবে, যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো এরই মধ্যেই যে প্রধান নির্বাচন কমিশনার ডাকসু তার কার্যালয়ে আনা হয়েছে ব্যালট পেপারগুলো। এই ব্যালট পেপারগুলো আগামীকাল সকাল অর্থাৎ যারা কর্মকর্তারা কেন্দ্রে যাবেন তখন তাদের হাতে দেওয়া হবে। আর বাক্সগুলো অর্থাৎ ব্যালট বাক্সগুলো পাঠানো হবে রাতে। তো ডাকসু নির্বাচন ঘিরে সে পরিস্থিতি বলা চলে অনেকটা উৎসব মুখর। নানা পদপ্রার্থী তাদের নানা অভিযোগ রয়েছে, সেগুলো ছাড়া সব মিলিয়ে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিপাশা, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সর্বশেষ অবস্থা। জি মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর জনগণের বিজয় এসেছে, এখন জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি নির্দেশনা তার। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সব সমস্যায় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। এদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হবে। আপনার এই ষড়যন্ত্র সফল হতেও দেবে না। বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমার ভোট আমি দিব। সেই নির্বাচনে দিনের পর দিনের হবে। সেই নির্বাচনে 10টা গুন্ডা থাকবে না, হুন্ডা থাকবে না। সেই নির্বাচনে একজন সিপাহী এবং একজন সাব ইন্সপেক্টর দিয়ে রশি টানিয়ে শাহাবুদ্দিনের মতো নির্বাচন ইনশাআল্লাহ হবে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। ধীরে ধীরে উন্নতি করছেন। ওনার যে সমস্যাগুলো ছিল, যেটা ওনার নাক দিয়ে রক্ত পড়ছে, নাকে আঘাতের কারণে নাকের হাড় ভেঙে গেছিল এবং নাক দিয়ে রক্ত পড়া, এটা একটা সমস্যা ছিল। রক্ত পড়াটা এখন পরের দিনই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর মাঝখানেও যেহেতু কিছু ক্লটেড ব্লাড আসছে ওনার নাক দিয়ে, এটা নিয়ে আমাদের ENT সার্জনরা চিন্তিত না। কারণ হচ্ছে এই ধরনের রক্ত যেখানে একটা র সারফেস থাকে সেখান থেকে রক্ত আসতে পারে। আর হাড়ের ভাঙার বিষয়টা, এটা 4 থেকে 6 সপ্তাহ থাকলে এটা জুড়ে যাবে এবং হাড়গুলো ফ্রাগমেন্টেড পোর্শনগুলো ডিসপ্লেস মানে পজিশনে আছে। ওনার নাকের কোনো ডিফর্মিটি হয় না, ওই পজিশনে থাকলে এটা কিছুদিনের মধ্যে আমরা আশা করছি জুড়ে যাবে। আর ম্যাক্সিলা যে ফ্র্যাকচার ছিল ওইটা লিনিয়ার একটা ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে সরে যায় না হাড়ের অংশটা, যার ফলে ওইটাও ওই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে।
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। 1996 সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে আবু আলম শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। 2008 সালের আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে পরপর 4টি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি 2015 সালে অবসরে যান। 2018 ও 24 সালে নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করতেও আগ্রহী ছিলেন সাবেক এই আমলা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দাতা সংস্থা IMF এর কাছ থেকে 1-2 বিলিয়ন মার্কিন ডলার পেতে যান বেরিয়ে যায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী মাসে IMF এর বার্ষিক সভায় 5 বিলিয়ন ডলার চাইবে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ যথাযথভাবে তুলে ধরারও তাগিদ দেন অর্থ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব সমাজ এমনকি রাজনীতিতেও পড়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। গোলাম মনিউল আহসানের রিপোর্ট। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য দাতা সংস্থা ঋণ অনুদান প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখনো অনেকটাই বিদেশি ঋণ নির্ভর। IMF এর ঋণ প্রাপ্তিতে বাংলাদেশ ব্যাংকের নীতিতেও বড় প্রভাব রাখে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টার কথা বলেন বিদেশি ঋণ প্রাপ্তি নিয়ে। আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেড়ে যায়। 1 মাস থেকে মাস কথাবার্তা বলতাম, মানে আমরা এবার 5 বিলিয়ন ডলার নেগোসিয়েশন করে, অর্থাৎ সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করছি। অর্থ উপদেষ্টা জানান, দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় 30 বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে সে পরিমাণ সহযোগিতা আসছে না। 2 রকম ডিজাস্টার, একটা ম্যানমেড ডিজাস্টার কিন্তু কম না আমাদের দেশে, আর প্রাকৃতিক আছে। অর্থাৎ দুইটাকে আমাদের মোকাবেলা করতে হবে। তবে ইন্টারন্যাশনাল আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দ্বারা সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে বোধহয় 30 বিলিয়ন ডলার বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। বিদেশের থেকে কোনো যদি BBC একটা টিম পাঠায়, CNN একটা টিম পাঠায়, বা NPR একটা টিম পাঠায়, তাহলে আমরা, বা নিউ ইয়র্ক টাইমস একটা বড় টিম পাঠায়, তাহলে আমরা সেই গল্পগুলো, তারা এসে যে গল্পগুলো বাইরে নিয়ে যায় সেটাই আসে। তা আমাদের হোমগ্রোন গল্প, আমি যে গল্পটা বাইরের মানুষকে জানাবো যে ক্লাইমেট চেঞ্জের জন্য কি কি হচ্ছে আমাদের দেশে, এই জিনিসগুলো আমাদের হোমগ্রোন গল্পগুলো ওইটা বাইরে যায় না। আমি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রথমে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন বক্তারা। পুরো ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে পারে। গোলাম মনিউল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এবং আমরা মনে করি বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে নির্বাচনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদে এবং 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করা হয়েছে। হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে মিছিল সহকারে যান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। 8:45টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেয়া হলে তিনি জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে যান। এবারে শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হবে জানিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল, এবার আরও শান্তিপূর্ণ হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় 24 ঘন্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া দিনে 3 জন, রাতে 4 জন করে পুলিশ সদস্য মণ্ডপের পাহারায় থাকবে। মণ্ডপের নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। বলেন, পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে কোনোভাবে মাদকের আড্ডা করা যাবে না। তিনি আরও জানান, সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে ধারাবাহিকতা থাকতে হবে। কুমিল্লা নগরীর নিজ বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে নগরীর উত্তর কালিয়াজুড়ি নেলি কটেজ বাড়ির হাতে গড়ি আনন্দ পাঠশালা কিন্ডারগার্টেন স্কুল ভবনের 2য় তলায় নিজ ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুমিল্লার আদালতের হিসাবরক্ষক প্রয়াত হাজী নুরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ও মেয়ে সুমাইয়া আফরিন রিঙ্কি। রিঙ্কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, 3.5 থেকে 4 বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে সুমাইয়া আফরিন ও 2 ছেলে নিয়ে বসবাস করছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি রবিবার দিনের বেলায় তাদের বাসায় আসা যাওয়া করছিল। বাড়ির মালিক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।